Assalamu alaikum. Welcome once again. So far আমাদের অধ্যায় 1, 2, 3 এবং 4 কমপ্লিটেড আলহামদুলিল্লাহ। আজকে আমরা অধ্যায় 5 নিয়ে কথা বলবো। অধ্যায় 5 এর নাম হলো স্বল্প ও মধ্যম মেয়াদী অর্থায়ন। অর্থাৎ এখানে দুই ধরনের অর্থায়ন নিয়ে কথা বলা হবে। যেটার প্রথমটা হলো স্বল্প মেয়াদী অর্থায়ন। আমরা জানি স্বল্প মেয়াদী অর্থায়ন সেই ধরনের অর্থায়ন যেটার মেয়াদ 1 বছরের কম বা সর্বোচ্চ গেলে 1 বছর। এজন্য আমি কি লিখলাম? লেস দেন ইকুয়াল টু, অর্থাৎ 1 বছরের কম বা ম্যাক্সিমাম 1 বছর। ওকে, অর্থায়ন কি আমরা অধ্যায় 1 এ পড়েছিলাম। অর্থায়ন মানে হলো অর্থ সংগ্রহ করা। সো আমরা যে মাধ্যমগুলোতে অর্থ সংগ্রহ করে নিয়ে আসি, এই মাধ্যমগুলোর মধ্যে যেটার মেয়াদ 1 বছরের কম বা 1 বছর হবে সেটাকে বলা হয় স্বল্প মেয়াদী। যেটার মেয়াদ 1 বছরের বেশি থেকে 5 বছরের কম পর্যন্ত সেটাকে বলা হয় মধ্যম মেয়াদী। আর 5 বছরের উপরে চলে গেলে সেটাকে বলা হয় দীর্ঘমেয়াদী। সো এই চ্যাপ্টারে আমরা দীর্ঘমেয়াদীতে যাব না। এই চ্যাপ্টারে আমরা স্বল্প মেয়াদী আর মধ্যম মেয়াদীতেই থাকবো ইনশাআল্লাহ। স্বল্প মেয়াদী বলতে একটু খেয়াল করো, আমরা যখন প্রথমে চ্যাপ্টার 1 এ পড়িয়েছিলাম তখন আমরা বলেছিলাম বিনিয়োগ দুই ধরনের, একটা হলো দীর্ঘমেয়াদী, একটা হলো স্বল্প মেয়াদী। স্বল্প মেয়াদী বিনিয়োগটার নাম ছিল আসলে চলতি মূলধন ব্যবস্থাপনা। তো ওই স্বল্প মেয়াদী বিনিয়োগের চাহিদা পূরণ করার জন্যই আমাদের যে উৎস থেকে আমরা অর্থগুলা সংগ্রহ করব সেটাকে বলা হয় স্বল্প মেয়াদী অর্থায়ন। তো এই স্বল্প মেয়াদী করতে গেলে আমাদের চলতি সম্পদের চাহিদাটা পূরণ করতে হবে। চলতি সম্পদ বলতে আমরা একদম মেইনলি তিনটা জিনিস বুঝি। একটা হলো নগদ, একটা হলো মজুদ পণ্য, আরেকটা হলো দেনাদার। একদম মানে খুব কমন তিনটা। তো আজকে এই প্রথম যে অংশটা আছে এই নগদ নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমাদের যে চলতি সম্পদ বা তোমরা অ্যাকাউন্টিং এ যে করো, ব্যালেন্স শিটে যে লেখো হাতে নগদ, এই নগদ যে টাকাটা, এই টাকাটা এই টাকাটা আমি যে উৎস থেকে সংগ্রহ করে আনতে পারি সেইটা নিয়ে আজকে কথা বলবো, যে কোন উৎস থেকে নগদটা আনা যায় বা এই নগদ টাকাটা রাখার ব্যবস্থাপনাটা কি। এখন এটা করতে গেলে আবার আমি একটু চ্যাপ্টার 1 এ চলে যাই। আমাদের চ্যাপ্টার 1 এ খুব ইম্পর্টেন্ট একটা নীতি ছিল অর্থায়নের, মুনাফা ও তারল্য নীতি। সেখানে আমরা কি শিখেছিলাম? অতিরিক্ত তারল্য থাকলে মুনাফা হ্রাস পাবে, অতিরিক্ত মুনাফা এনশিওর করতে গেলে তারল্য হ্রাস পাবে। সো আমার নীতিটার বেসিক টিমটা কি ছিল বা বেসিক পারপাসটা কি ছিল? যে এমনভাবে এমনভাবে ব্যবস্থাপনা করতে হবে যাতে আমার তারল্য ও মুনাফার মধ্যে ব্যালেন্স হয়। অর্থাৎ যাতে খুব বেশি তারল্য না থাকে, খুব বেশি মুনাফা এনশিওর না হয়। মানে মুনাফা এনশিওর করতে গিয়ে যাতে আমি শর্টেজে না পড়ি, আবার খুব বেশি এক্সেস পরিমাণ টাকা যাতে আমার হাতে পড়ে না থাকে। অনেকের কাছে মনে হয় নগদ টাকা মনে হয় কোনো প্রতিষ্ঠানের হাতে নগদ অনেক বেশি থাকলেই প্রতিষ্ঠানটা ভালো। না, আমার এক্স্যাক্টলি যতটুকু দরকার ততটুকু বা তার থেকে হালকা কিছু পরিমাণ বেশি থাকাটাই ওয়াইজ। খুব বেশি থাকাটা আমার অর্গানাইজেশনের জন্য লস। কারণ এক্সট্রা টাকাটা যদি আমি কোনো জায়গায় ইনভেস্ট করি সেখান থেকে আমি অ্যাডিশনাল মুনাফা আর্ন করতে পারবো। ওকে, এখন এই মুনাফা ও তারল্য নীতির আলোচনা থেকে আবার আমাদের লাস্ট চ্যাপ্টারের একটা আলোচনা চলে আসবে। ব্রেক ইভেনে আমরা কি শিখেছিলাম? একটা ছিল স্থির ব্যয়, একটা ছিল পরিবর্তনশীল ব্যয়। এখন এই নগদের মধ্যে স্থির ব্যয়ের যে অংশটা আছে সেটা নিয়ে আমাকে বেশি টেনশন করতে হবে না। কেন হবে না? বিকজ আমি তো বলেই দিয়েছি এটা ফিক্সড, এটা তো আসলে চেঞ্জ হচ্ছে না। সো এই অ্যামাউন্টটা যা হওয়ার তাই থাকবে। আমি কনসার্ন হব হলো আমার পরিবর্তনশীল ব্যয়, অর্থাৎ যেটা উৎপাদনের সাথে ওঠানামা করে, এই টাকাটা এই উৎপাদনের সাথে ওঠানামা করার জন্য আমার কতটুকু নগদ দরকার সেইটা নিয়ে আমাদের আজকের আলোচনা। অর্থাৎ আমাদের এই যে নগদ ব্যবস্থাপনা, আমরা বলবো যে আমার উৎপাদনের জন্য আমি কত টাকা হাতে রাখলে আমার উৎপাদনটা স্মুথলি হবে এবং আমার কাছে এক্সেস পরিমাণ টাকাও থাকবে না, আবার আমি শর্টেজেও পড়বো না। যেমন তোমরা যখন কলেজে ভর্তি হও, তোমার কলেজের যে বেতন, এই টিউশন ফিটা বা বেতনটা হলো তোমার ফিক্সড। এটা আফটার এভরি 3 মান্থস অর 4 মান্থস অর 6 মান্থস তোমাকে একটা ফিক্সড অ্যামাউন্টে টাকা পে করতে হয়। এই টাকাটা তুমি আলাদা করে রেখে দিতে পারবা, কারণ এটা প্রতিনিয়ত লাগে না। প্রতি 3 মাস পর পর ধরো একটা অ্যামাউন্ট লাগছে। বাট পরিবর্তনশীল ব্যয় এখানে কি হতে পারে? তোমার খাতা কলম কেনার খরচ, তোমার যাতায়াত ভাড়া। এখন তুমি বলতে পারো যে যাতায়াত ভাড়া তো ফিক্সড। না, এটা ফিক্সড বাট ইন আ সেন্স যে তোমার জ্যামের উপর ডিপেন্ড করে তোমার ভাড়া উঠানামা করতেছে। সো এইটাকে আমি এখানে পরিবর্তনশীল ব্যয় হিসেবে ধরলাম।
যে আমার এই ভাড়াটা ওঠানামা করতেছে। তারপরে হলো তোমার এই যে খাতা কলম কেনার ক্ষেত্রে তুমি যদি খুব মেধাবী হও, অনেক পড়ালেখা করো, তাহলে তোমার অনেক খাতা লাগবে, তোমার খরচ বেশি। তুমি যদি অনেক ফাঁকিবাজ হও, তাহলে দেখা গেছে এক খাতা দিয়েই সব সাবজেক্টের লেখা এক খাতাতেই লিখছো, এবং একটা খাতা দিয়ে পুরা 2 বছর চালিয়ে দিছো। এরকম স্টুডেন্টও আমি অনেক দেখছি যে এক খাতাতে সব সাবজেক্ট লেখা এবং এক খাতা দিয়ে 2 বছর পার হয়েছে, এবং তারা খুব গর্ব সহকারে বলতো যে এটা বিশাল বড় অ্যাচিভমেন্ট, যে একটা খাতা দিয়ে হোল এইচএসসি পার করে দিছে। সো সেখানে তোমার খরচ কম পড়তেছে, আবার তুমি বেশি পড়ালেখা করলে তোমার একাধিক খাতা কলম কিনতে হইতেছে, তোমার খরচ বেশি পড়তেছে। সো আমি এখানে নগদ ব্যবস্থাপনাটা নিয়ে যখন আমি অর্গানাইজেশনের পার্সপেক্টিভে যাব, এখন অর্গানাইজেশন তো আর এরকম করতে পারবে না যে আমি ফাঁকিবাজ তাই বলে আমি উৎপাদনই করব না। উৎপাদন না করলে তো আর তার ইনকাম হবে না। সো তাকে উৎপাদন করতে হবে। এখন তাকে এনশিওর করতে হবে যে কত তাড়াতাড়ি উৎপাদন করে সে টাকাটা হাতে আনতে পারে। সো এই নগদ ব্যবস্থাপনার আমাদের প্রথম খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম হলো নগদ চক্র। আচ্ছা, চক্র মানে কি? সাইকেল। সাইকেলে আমরা কি দেখি? এভাবে এভাবে এটা রোটেশন আকারে হতে থাকবে, অর্থাৎ একটার পর একটা স্টেপ হবে, সেই স্টেপ শেষ হলে সেটা আবার স্টার্ট হবে। সো নগদ চক্রটা আসলে কি? নগদ চক্রটা যদি আমি একদম সিম্পলি বলি, তুমি চিন্তা করো তুমি মানে তোমার ইনকামটা কখন হবে? যখন তুমি পণ্যটা বিক্রি করো। এখন বিক্রয় যে তুমি করবা, তার আগে কি তোমার পণ্যটা উৎপাদন করতে হবে? এখন তুমি যে পণ্যটা উৎপাদন করবা, কিভাবে? আসমান থেকে পয়দা হবে না। এই পণ্যটা উৎপাদন করতে গেলে তোমার কি আবার কাঁচামাল কিনতে হবে। তাহলে আমার এই কাঁচামাল কেনা থেকে শুরু করে বিক্রয় পর্যন্ত, না আমি যদি বিক্রয় পর্যন্ত বলি এটা ভুল, কারণ তুমি যে বিক্রি করবা সব যে তুমি নগদে বিক্রি করবা তাও না, তুমি কিছু বাকিতে বিক্রি করবা। সো আমি যদি বলি কাঁচামাল কেনা থেকে শুরু করে বিক্রয় করে নগদ অর্থ আদায় পর্যন্ত যে সময়টা, এই টোটাল সময়টাকে বলা হয় নগদ চক্র। আমি আবার বলছি, কাঁচামাল কেনা থেকে শুরু করে উৎপাদন করে পণ্য বিক্রি করে তুমি কাস্টমারের কাছ থেকে নগদ টাকা হাতে পাইছো, এই যে টোটাল ডিউরেশনটা বা টোটাল টাইমটা, এই টাইমটাকেই বলা হয় হইলো নগদ চক্র, বা ইংলিশে বলা হয় ক্যাশ সাইকেল, বা কেউ কেউ বলে ক্যাশ কনভার্সন সাইকেল। এটা 3টা এলিমেন্ট আছে। প্রথমটা হলো গড় উৎপাদন সময়। এটা মানে কি? এটা মানে হলো এই যে তুমি কাঁচামাল কেনার পরে উৎপাদনে গেছো, এখন উৎপাদনে তোমার গড়ে কতদিন সময় লাগতেছে, প্লাস গড় সংগ্রহ সময়। আচ্ছা, গড় সংগ্রহ সময় কি? এই যে তুমি বিক্রি করছো, বিক্রি করার পরে তুমি কতদিনে টাকাটা হাতে পাচ্ছ, এখানেই কিন্তু তোমার ইফিসিয়েন্সি বা ইফেক্টিভনেস বোঝা যাবে। কারণ তুমি যদি খুব ভালো বিজনেস করো, তাহলে তুমি বিক্রি করার পরে ট্রাই করবা যত তাড়াতাড়ি তুমি ক্যাশটা কালেক্ট করে আনতে পারো। সো এই যে বিক্রি করার পরে কাস্টমারের কাছ থেকে ক্যাশ কালেক্ট করতে যে সময়টা লাগে অন এন এভারেজ, সেটাকে বলা হয় গড় সংগ্রহ সময়, মাইনাস হলো গড় দেয় সময়। আচ্ছা, দেয় মানে হলো প্রদেয়, বা আমাকে যেটা পে করতে, এই যে কাঁচামাল, তুমি যে কাঁচামাল কিনছো সব যে তুমি ক্যাশে কিনবা তা না, তুমি ট্রাই করবা যে কিছু ডিউ রাখার জন্য। এখন এখানে আবার তোমার এফিসিয়েন্সি বোঝা যাবে যে তুমি যত ডিলে করে টাকাটা দিতে পারো। যদিও এটা একটু শয়তানি বুদ্ধি বা খারাপ যে তুমি বাকিতে কিনে এনে যত ডিলে করতে পারতেছো, বাট আমাদের বিজনেসের পার্সপেক্টিভে হইলো তুমি এটা যত আর্লি আদায় করতে পারতেছো তত ভালো, আর এটা যত ডিলে করে পে করতে পারতেছো তত ভালো। তোমার মনে হতে পারে ডিলে করলে লাভ কি? এই টাকাটা যদি তুমি ধরো কথার কথা 30 দিন পরে দিতে পারো, তাহলে সুবিধা কি? 30 দিনের জন্য টাকাটা তুমি ব্যাংকে রাখলে কিছু ইন্টারেস্ট পাবা, অথবা টাকাটা তুমি কোনো জায়গায় ইনভেস্ট করলে তুমি সেখান থেকে রিটার্ন পাবা। আর এই টাকাটা যত তাড়াতাড়ি আদায় মানে কি? যত তাড়াতাড়ি আদায় করতে পারতেছো তোমার হাতে তত তাড়াতাড়ি ক্যাশ চলে আসতেছে। আর নাও হোয়াট অ্যাবাউট দিস টার্ম উৎপাদন সময়? কমন সেন্স বলে যে যত তাড়াতাড়ি আমি উৎপাদন করতে পারবো তত তাড়াতাড়ি আমি বিক্রয়তে যেতে পারবো। সো উৎপাদন সময়টা আমার যত কমানো যায় বা যত আর্লি করা যায় আমার অর্গানাইজেশনের জন্য তত ভালো। আচ্ছা, ধরো আমরা ধরে নিলাম গড় উৎপাদন সময় 5 দিন, গড় সংগ্রহ সময় ধরো কথার কথা 20 দিন, আর গড় দেয় সময় ধরো 5 দিন। তাহলে আমার অ্যান্সার হলো 20 দিন। মানে হলো তুমি কাঁচামাল কেনা থেকে শুরু করে একদম ক্যাশ টাকা কালেক্ট পর্যন্ত একবারে তোমার সময় লাগে হলো 20 দিন। অর্থাৎ তুমি যদি আজকে কাঁচামাল কিনো, তুমি মোটামুটি অ্যাসিওর যে আফটার 20 ডেজ
ইউ উইল গেট ইউর মানি ব্যাক, অর্থাৎ তুমি বিক্রি করে কাস্টমারের কাছ থেকে তোমার টাকাটা নিয়ে আসতে পারবা। কমন সেন্স কি বলে? নগদ চক্র যত কম হবে আমার জন্য তত ভালো। কেন? কারণ এটা 20 দিনের জায়গায় যদি আমি 10 দিন করতে পারি, তার মানে আমি আমার সময়টা বাঁচায় নিয়ে আসতে পারতেছি, আমি পুনরায় আবার উৎপাদনে যেতে পারতেছি। কারণ তুমি তো এই 20 দিন করার পরে বছরে তো 360 দিন বা 365 দিন, তুমি তো এই 20 দিন করার পরে বসে থাকবা না। তোমার 20 দিন হলে তুমি আবার উৎপাদনে যাবা। সো এই সময়টাকে আমি যত কমায় নিয়ে আসতে পারি, আমার অর্গানাইজেশনের এফিসিয়েন্সি বা নগদ ব্যবস্থাপনা তত বেশি, মানে নগদ ব্যবস্থাপনাটা তত বেশি এফিসিয়েন্ট হয়। এজন্য আমার উৎপাদন সময়টা আমি যত কমাতে পারি তত ভালো, সংগ্রহ সময় যত কমাতে পারি তত ভালো, দেওয়ার সময়টা আমি যত বাড়াতে পারি তত ভালো। এখন এই আলোচনা থেকে আমার সেকেন্ড যে টার্মটা এটা চলে আসছে, সেটা হলো নগদ আবর্তন। আচ্ছা, আবর্তন মানে কি? টার্নওভার বলি আমরা ইংলিশে, আচ্ছা আমি বাংলায় বলি। আবর্তন বলতে বোঝানো হয়, এভাবে চিন্তা করো, 20 দিন। এখন আজকে মাসের 1 তারিখ, তুমি আজকে কাঁচামাল কিনলা, তুমি 20 তারিখে তোমার টাকা হাতে চলে আসছে। এটা ধরো জানুয়ারি মাস। এখন তুমি কি এই টাকাটা নিয়ে ঘুমাবা ডিসেম্বরের 31 পর্যন্ত? না, তুমি কি করবা? 20 তারিখ টাকাটা পেলে 21 তারিখে তুমি আবার কি করবা? ওই টাকা দিয়ে কাঁচামাল কিনে ফেলবা। কিনে আবার তুমি উৎপাদনে চলে যাবা। আবার 20 দিন পরে তোমার হাতে টাকা আসলো, আবার তুমি উৎপাদনে যাবা। তো আমরা নগদ আবর্তন বলতে এটাই দেখতে চাই যে একটা বছরে তোমার কতবার নগদ চক্রটা আবর্তিত হচ্ছে, মানে একটা বছরে হাউ মেনি টাইমস তুমি তোমার এই নগদ চক্রটা কমপ্লিট করতে পারতেছো। তো এক বছরে 360 দিন, এটা আমি আগেও বলেছিলাম যে উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা অ্যাজিউম করে নেই যে বছরটা হলো 360 দিনে, কারণ আমরা ধরে নেই মাস 30 দিনে এবং বছরে 12 মাস, সো ইকুয়াল 360 দিন ডিভাইডেড বাই এই যে আমার নগদ চক্রটা সেটা। তাহলে আমরা আমাদের এই যে অ্যামাউন্টটা ধরে নিয়েছিলাম, এখানে আমাদের নগদ চক্র ছিল 20 দিন। সো আমি এখান থেকে বলতে পারতেছি 18 বার, মানে হলো 20 দিন করে আমি যদি একবার কাঁচামাল ক্রয় করি, সেখান থেকে টাকা কালেক্ট করতে আমার সময় লেগে যায় 20 দিন। এই হিসাব করলে বছরে আমি 18 বার, 18ই তো হয় নাকি? হুম, বছরে আমি 18 বার এই উৎপাদন প্রসেসটা চালাতে পারি এবং 18 বার আমার হাতে টাকা আসবে। অর্থাৎ আমি 18 বার কাঁচামাল কিনে বিক্রি করে আমি ক্যাশ টাকা কালেক্ট করতে পারবো। আচ্ছা, এখন আমাদের আরেকটা, এটার কনসেপ্টটা তাহলে কি? স্বাভাবিক, এটা যত বাড়বে তত ভালো। দেখো, এটা আসলে তোমার টেনশন করার কারণ নেই। কেন? কারণ আমরা এখানে কি বলছিলাম, এটা যত কম হয় তত ভালো। এই কমটা তো ভাগে চলে আসতেছে, সো এই অ্যামাউন্টটা যত ছোট হবে অটোমেটিকলি এই অ্যামাউন্টটা তত বেশি হবে। সো নগদ আবর্তনের ক্ষেত্রে আমরা কি মাথায় রাখবো? যত বেশি হবে অর্গানাইজেশনের জন্য তত ভালো। লাস্ট একটা ব্যাপার, এখন তুমি ধরো হিসাব করলা যে বছরে তোমার এই উৎপাদন বাবদ খরচ লাগবে 18 লাখ টাকা। খেয়াল করো, 18 লাখ টাকা কি আসলে তুমি যখন আজকে উৎপাদন, মানে আজকে কাঁচামাল কিনতেছো, এই 20 দিনে যে পাচ্ছ, সরি এই 20 দিনে যে হচ্ছে এটা তো একবার, বছরে তুমি এটা টোটাল করতে পারতেছো কত? 18 বার। সো এই 18 লাখ টাকা কি তুমি আসলে একবারে হাতে রাখবা? যদি এটা হয় তাহলে হলো তুমি বোকা, বা আমরা বাংলা ভাষায় বলি বলদ। কেন? কারণ তুমি বছরে উৎপাদন করবা 18 বার, তুমি প্রথমবারে 18 লাখ টাকা হাতে রাখা দিছো। তা এই 18 লাখ টাকা তো তোমার টোটাল 18 বারে খরচ হবে। তো তুমি যদি একবারে হাতে রেখে দাও, তাহলে এই টাকাগুলো তোমার এক্সট্রা পড়ে আছে। এই জন্য আমরা আরেকটা জিনিস ক্যালকুলেট করি, যেটাকে আমরা বলি ন্যূনতম নগদ অর্থের পরিমাণ। এটা মানে কি? এটা মানে হলো একবার এই নগদ আবর্তন যতবার হচ্ছে টোটাল, এই টোটালের জন্য আমার এই টোটাল টাকাটা লাগবে। সো একবার উৎপাদন প্রসেসটা বা একবার নগদ চক্রটা কমপ্লিট করতে গেলে আমার হাতে কত টাকা রাখা দরকার। এই যে 18 লাখ টাকা, এটা আমি কি বলছিলাম, সারা বছরের তোমার হিসাব। তাহলে আমরা এটাকে বলতে পারি বার্ষিক নগদ বহিঃপ্রবাহ। তোমার মাথায় আসতে পারে বহিঃপ্রবাহ কেন? কারণ এই টাকাটা তো আমার চলে যাচ্ছে, মানে আমি উৎপাদনের জন্য আমার এই, আজকে যদি আমি উৎপাদন শুরু করি 20 দিনের মধ্যে কিন্তু আমার হাতে টাকা আসবে না। সো এই 20 দিন চলার জন্য আমার কিন্তু টাকাটা দরকার। সো এই টাকাটা তো ইভেনচুয়ালি আমার খরচ হচ্ছে, এই জন্য বলা হয় বহিঃপ্রবাহ ডিভাইডেড বাই নগদ আবর্তন। সো আমার সারা বছরে টোটাল লাগবে 18 লাখ। আমি 18 লাখ টাকা আমি 18 বার উৎপাদন করতে পারতেছি। সো প্রতিবার উৎপাদনে গেলে আমার 1 লাখ টাকা লাগবে। অর্থাৎ আমি যদি শর্টলি বলি বা যদি একদম সাম আপ করে বলি,
এই একবার নগদ চক্র সম্পাদন করতে গেলে এই যে 20 দিন তোমার যে সময়টা, এই 20 দিনের জন্য তোমার হাতে 1 লাখ টাকা রাখা লাগবে। এখন যদি দেখা গেল তুমি 1 লাখ টাকার বেশি রাখছো, তাইলে আমি বলবো তুমি ইফিশিয়েন্টলি ক্যাশটা ম্যানেজ করতে পারো নাই, কারণ তুমি এক্সট্রা টাকা রাখছো। আবার দেখা গেল তুমি এই বছর মানে এই একবার উৎপাদনের সময় তুমি তোমার হাতে রাখছো 80,000 টাকা, তাহলে তোমার দরকার আসলে 1 লাখ, তুমি হাতে রাখছো 80,000, তার মানে তুমি শর্টেজে পড়ে যাবা। সো এই ন্যূনতম নগদ অর্থের পরিমাণটা দ্বারা বোঝানো হয় যে প্রতিবার নগদ চক্র করতে গেলে আমার হাতে আসলে কত টাকা রাখা দরকার। এবং এটাও নরমাল সেন্সে আমরা বুঝতে পারি, এটা যত কম হবে তত ভালো। তোমার মনে হইতে পারে এটা কম কেন? কারণ এই টাকাটা তো তুমি খরচের জন্য হাতে রাখবা। সো তুমি খরচের জন্য যত কম টাকা হাতে রাখতে পারো তোমার জন্য তত ভালো, কারণ তুমি বাকি টাকা ব্যাংকে জমা রাখতে পারতেছো। আর এখানে তুমি বেশি টাকা ক্যাশ ফালায় রাখলে তোমার ব্যাংকে তো টাকাটা কম পড়তেছে, সো তোমার মুনাফাটা কম হচ্ছে। তাহলে আমরা সামারিটা কি বুঝতেছি, নগদ চক্রটা যত কম হবে আমার আবর্তনটা তত বেশি হবে, ফলে ন্যূনতম নগদ টাকাটা আমার কম রাখতে হবে। এবং যখন এই তিনটা জিনিস আমি অ্যাচিভ করতে পারবো, অর্থাৎ নগদ চক্র কমাতে পারবো, অটোমেটিকলি আবর্তন বেড়ে যাবে, অটোমেটিকলি নগদ টাকার পরিমাণ কমে যাবে, যখন এটা আমি অ্যাচিভ করতে পারবো তখন আমি বলতে পারবো যে আমার নগদ ব্যবস্থাপনাটা ইফিশিয়েন্ট হয়েছে, অর্থাৎ আমি ইফিশিয়েন্টলি ক্যাশটা ম্যানেজ করতে পারতেছি, আমার যতটুকু দরকার আমি ততটুকু হাতে রাখতেছি, রিমেইনিং টাকাটা আমি কোনো একটা জায়গায় ইনভেস্ট করতে পারতেছি যেখান থেকে আমার মুনাফাটা আসতেছে। সো আজকে আর আমি বড় করব না লেকচারটা, কারণ এই চ্যাপ্টারটা অনেক বড়। আমরা আগামী দিন ইনশাআল্লাহ মজুদ পণ্য ব্যবস্থাপনাটা নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই থাকুক। তবে যাওয়ার আগে একটা ইম্পর্টেন্ট ব্যাপার, এখানে দেখো প্রতি জায়গায় আমি গড় ইউজ করেছি। তোমাকে কোয়েশ্চেনে টিচার কনফিউজ করে দিতে পারে, এভাবে বলতে পারে চলতি বছর উৎপাদনের সময় লাগে 10 দিন, কিন্তু গড়ে সময় লাগে 7 দিন। কি করবা? 10 দিন নিয়ে অঙ্ক করবা? করলে 0 পাবা। করতে হবে 7 দিন। কারণ হইল তোমার কোনো একটা টাইমে, ফর এক্সাম্পল তোমার প্যাকেজিং এর টাইম লাগতে পারে, ফর এক্সাম্পল তোমার প্রোডাকশন প্রসেসে একটা মেশিনের একটা প্রবলেমের কারণে একটু সময়টা বেড়ে যেতে পারে। এই জন্য আমরা যেটা করি, ইফিশিয়েন্টলি অ্যালোকেট করার জন্য বা ইফিশিয়েন্টলি ক্যালকুলেশনের জন্য আমরা সবসময় গড়টা ক্যালকুলেট করি, কারণ 1-2 বারের উৎপাদনের সময় দিয়ে কখনো জাস্টিফাই করা যায় না যে এটাই সব সময় হবে। রাদার আমরা যদি টোটাল বছরেরটাকে একবারে এভারেজ করে ফেলতে পারি, তখন বুঝতে পারি যে অন এন এভারেজ আমার এতদিন সময় লাগবে। এটা কিছুটা কম বেশি হতে পারে। এখন তোমার ভয় পাওয়ার একটা কারণ হইতে পারে যে আমাকে মনে হয় গড় বের করতে হবে কিভাবে। না, তোমাদের জন্য গুড নিউজ হলো তোমাদের এই লেভেলে কোয়েশ্চেনে গড়টা দেয়া থাকবে, কোনো কমপ্লেক্সিটি অ্যারাইজ করবে না যে তোমাকে গড় বের করতে হবে, বাট খালি শুধু মাথায় রাখবা গড়টা নিয়ে অঙ্ক করতে হবে। এখন এই 7 দিন কোয়েশ্চেনে দেয়া নাই, বললো যে চলতি বছর কোম্পানির উৎপাদনের সময় লাগে 10 দিন, কিন্তু গড়ে কয়দিন লাগে তুমি জানো না। তো তুমি না জানলে তো নতুন করে আমদানি করতে পারবে না, তখন তুমি এই 10 দিন নিয়েই ম্যাথটা করবা। তাহলে আমাদের সামারিটা কি, যদি কোয়েশ্চেনে গড় দেয়া থাকে সরাসরি গড় নিয়ে ম্যাথ করব, আর গড় দেয়া না থাকলে যেটা দেয়া থাকবে সেটা নিয়েই ম্যাথ করব। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা মজুত পণ্য ব্যবস্থাপনা নিয়ে ডিসকাস করব। আল্লাহ হাফেজ।